দীর্ঘশ্বাস ফেলল সে। ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা করছে না। দুশ্চিন্তা কেবল রুদ্রর মন নিয়ে, রাগ নিয়ে, বেসামাল চিন্তা চেতনা নিয়ে। আর এসব কারণেই কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে সে। এই সিদ্ধান্ত নিতে তাকে সহায়তা করেছে তার বেস্ট ফ্রেন্ড খালাতো বোন তিশা। এবার দেখার অপেক্ষা সিদ্ধান্তটি কতটা যৌক্তিক। দিন গোনা শুরু। কাঙ্ক্ষিত সময়টা আসতে অনেকগুলো মাসের অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরতে হবে। বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে। সবশেষে শান্তি এটাই, বাচ্চাটার কিছুই হয়নি। সে তো রুদ্রর ভয়ে উন্মাদ হয়ে গিয়েছিল। ভাগ্যিস রুদ্র ঠিক সময় উপস্থিত হয়েছিল, নয়তো কত বড় সর্বনাশ ঘটে যেত। এর জন্য অবশ্য রুদ্রর প্রতি সে কৃতজ্ঞ। কিন্তু এর পরের ঘটনাগুলো শুধুই দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলোর শেষ পরিণতি কি হবে সে জানে না। সে শুধু জানে ভালোবেসে মাথানত করে আর থাকবে না। রুদ্র যখন মুখ দিয়ে উচ্চারণ করেছে তাকে ডিভোর্স দেবে, তখন এর মূল্য রুদ্রকে চুকাতেই হবে। যেই রুদ্র তাকে সেদিন বলেছিল শুধু তাকে ভালোবাসতে, তাদের মধ্যে তৃতীয় কাউকে না আনতে, শুধু তার জন্য বাঁচতে, সেই রুদ্রই তৃতীয় কারোর জন্য তাকে ডিভোর্স দিতে চেয়েছে। তার কাছে ওই এক মুহূর্তে বউয়ের চেয়ে বাচ্চা বড় হয়ে দাঁড়িয়েছে। রুদ্রকে জানাশোনার পর তার একটা উপলব্ধি হয়েছে, মানুষের অপর নাম গিরগিটি। এরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মনের রং বদলায়। রুদ্র তার চাক্ষুষ প্রমাণ দিয়েছে, যার দাম তাকে দিতেই হবে। দিন শেষে একবার না হয় হৈমীও রং বদলাবে, স্বার্থপর হবে। সহ্য করতে পারবে তো রুদ্র? সকালবেলা ঘুম ভাঙল মায়ের ফোনে। মেয়ের খবর নিয়ে হামিদা তার আফসোস শুরু করলেন। আল্লাহর কাছে চাইলাম ছেলের ঘর আলো করে ছোট্ট একটা প্রাণ আসুক, কিন্তু পেলাম মেয়ের বেলায়। হৈমী হাই তুলতে তুলতে বলল, ছেলের ঘরও আসবে নে, আম্মু চিন্তা করো না। হামিদা উদাস গলায় বলল, বিয়ের পর থেকেই তো বউকে বলছি, এখনো সুখবর পেলাম না। আল্লাহ জানে সমস্যা আছে কিনা। আমার তো সন্দেহ হয় ওরা আদৌ ডাক্তার দেখিয়েছে কিনা। হৈমী বলল, অযথা চিন্তা করো না আম্মু, সেরকম কিছুই হয়নি। থাক, বাদ দে ওসব, রুদ্রর কথা বল। সব ঠিকঠাক আছে তো? শোন হৈমী, এরপর যদি আর একবার তোর গায়ে হাত তোলে, আমি কিন্তু বধূ নির্যাতনের কেস দিয়ে দিব ওর নামে। হৈমী খিলখিল করে হেসে উঠল, বলল, তুমি চিন্তা করো না আম্মু, কিছুই হবে না। দোয়া করো সময় দ্রুত চলে যাক আর আমিও ফিরে আসি। হামিদা আতকে উঠল, ফিরে আসবি মানে? কবে, কখন? চুপসে গেল হৈমী। ক্ষীণস্বরে বলল, বাচ্চাকে তার বাবার কাছে দিয়ে তবেই ফিরব। চমকালো হামিদা, গা শিউরে উঠল নিমেষেই। কি ভয়ানক কথা! শঙ্কিত গলায় বলল, বাচ্চাকে দিয়ে আসবি মানে কি? এটা কি দোকানের কেনা জিনিসপত্র নাকি? কষ্ট করবি তুই, মা হলি তুই, মায়ের অধিকার সবচেয়ে বেশি তোর। কোন দুঃখে তুই ওকে ওর বাবার কাছে দিয়ে আসবি? আসলে এখনই আয়, তোর ভাই এখনো বেঁচে আছে, আমিও বেঁচে আছি, কোনো সমস্যা হবে না। হৈমী বলল, কোন দুঃখে দিয়ে আসবো সেটা তোমাকে বোঝাতে পারবো না মা। তুমি এসব কথা কারোর সাথে শেয়ার করো না। শুধু জানবে আমি যা করব ভেবেচিন্তেই করব। হামিদা বলল, তুই আর কি সর্বনাশ করবি নিজের? আর কি সর্বনাশ হওয়ার বাকি আছে বল আমাকে? হৈমী বলল, ধরে নাও এটা শেষ সর্বনাশ। হামিদা বলল, এক থাপ্পড় খাবি। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স হয়নি তোর। এর জন্যই একের পর এক ভুল করেছিস, সর্বনাশ বয়ে আনছিস। হৈমী বলল, সিদ্ধান্ত নিতে বয়স লাগে না আম্মু, বাস্তবতায় শিখিয়ে দেয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। রাখছি আমি। এ ব্যাপারে প্লিজ তুমি কাউকে কিছু বলবে না, এমনকি ভাবিকেও না। হামিদাকে আর কিছু বলার সুযোগ দিল না হৈমী। চট করে ফোন কেটে দিল। উত্তেজিত হয়ে পড়ল হৈমী। মাহেরকে ডেকে সমস্ত কথাই বলল। দেরি না করে মাহের কল করল হৈমীকে। মায়ের উপর বিরক্ত হল হৈমী। মাহেরকে বুঝিয়ে বলল, চিন্তা করো না ভাইয়া, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। মাহের বিচলিত ভঙ্গিতে বলল, নিজের জীবনে আর কোনো সিদ্ধান্ত একা নিও না হৈমী, তুমি এখনো ছোট। অন্তত আমার উপর বিশ্বাস করে সবটা জানিও। আর হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ আমাকে জানাবে। ভাইয়ের সঙ্গে কথা বলে ফোনটা কেটে দিল হৈমী। কিছুক্ষণ পর সূচনা রুমে এলো। মিষ্টি এক হাসি উপহার দিয়ে বলল, ফ্রেশ হয়েছ?
নাশতা রেডি। হৈমি দুদিকে মাথা নাড়ল। সূচনা এসে রুম ঝাড়ি দিল। এরপর বেরিয়ে যেতে উদ্যত হলে হৈমি ডাকল, ভাবি এদিকে এসো, কথা আছে। সূচনা কিঞ্চিত বিচলিত হল। ফিরে এসে বসল হৈমির পাশে। হৈমি কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, সবার আগে আমি তোমার ননদ। এরপরের সম্পর্কগুলো আপাতত ভুলে যাও। সহসা হৈমির মুখে এমন কথা শুনে সূচনা ভরকে গেল। হৈমি পুনরায় বলল, ননদের শ্বশুরবাড়িতে এতদিন বসে থাকাটা লোকে ভালো চোখে দেখে না। এবার তুমি বলবে এটা তোমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি। এখানে এসে মাসের পর মাস থাকতেই পারো। তাহলে আমিও বাঘিনীর ননদ হয়ে বলবো, এটা যদি করো আমারও ভাইয়ার জন্য দ্বিতীয় বিয়ের বন্দোবস্ত করতে হবে। সূচনার বুকটা ধক করে উঠল। চোখের পলক পড়ল ঘন ঘন। বিস্ময় মুখ হা। মনে হচ্ছে 18 বয়সের হৈমি নয়, তার সম্মুখে 40 বছর বয়সের হৈমি বসে আছে। বেশ বিচক্ষণ নারী, ভারী বুদ্ধি সম্পন্ন। ঢোক গিলে বিস্মিত কণ্ঠে বলল, আমি শুধু ভাইয়ার কথা এখানে নেই, মাহেরও আমাকে তোমার দেখাশোনার জন্য এখানে থাকতে বলেছে। চটে গেল হৈমি। বলল, কেন, আমি কি পঙ্গু হয়ে গেছি যে আমার দেখভাল করার জন্য আলাদা লোক লাগবে? তাছাড়া আমি যার বউ, যার বাচ্চা আমার পেটে, সে আমার দেখাশোনা করুক। সে কি অযোগ্য? সে কি অকর্মা? নাকি সে প্রতিবন্ধী যে তার বউকে দেখাশোনার জন্য আরেকজনের বউকে ধার করতে হবে? বাক্যগুলো প্রায় চিৎকার করে উচ্চারণ করল সে। দূর থেকে মনে হলো বেশ ঝগড়া লেগেছে। তাই ছুটে এলো রুদ্র। পাশের ঘরে সাদমানের ঘুমও ছুটে গেছে। খালি গায়ে চোখ ডলতে ডলতে সেও বেরিয়ে এলো। নিচ থেকে রুদ্র আর সাদমানকে দেখে রিনাও উপরে চলে এলো। সূচনা হৈমিকে আস্তে কথা বলার অনুরোধ করল। শুনল না হৈমি। চিৎকার করে বলল, আমার ভাই কি বউকে বাপের বাড়িতে রাখার জন্য বিয়ে করেছে? এবারের মেয়ে যদি শ্বশুরবাড়িতে নিজ কর্তব্য পালন না করে বাপের বাড়িতে এসে বসে থাকতে পারে, আমি কেন পারব না? আজই বাপের বাড়ি চলে যাব আমি। শক্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ল রুদ্র। সাদমানের ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। রিনার মুখ হা হয়ে গেল হৈমির মুখে এ ধরনের কথা শুনে। হৈমি তো এসব বলার মেয়ে না। ভূতে তুতে ধরল নাকি? সকলের উপস্থিতি টের পেয়ে, বিশেষ করে রুদ্রর উপস্থিতি সচক্ষে দেখে হৈমির গলায় জোর বাড়ল। সে রাগে ফোঁসফোঁস করে বলল, আমি এ ঘরে কেন? কেন আমি এই ঘরে থাকছি? আমার কি এই ঘরে থাকার কথা? যে আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে তার ঘরে কি বন্যা হয়েছে নাকি? নাকি ছোঁয়াচে রোগ আছে কোনোটা? রুদ্রর কঠিন ভাবমূর্তি দেখে সরে গেল সাদমান। সূচনা তাকে মানাতে বলল, আচ্ছা আচ্ছা, এত রাগ করো না, বাবা আসুক, এরপর মাহের এসে আমাকে নিয়ে যাবে। তুমি প্লিজ শান্ত হও। পিটপিট করে তাকিয়ে রইল হৈমি। ঠোঁট টিপে হাসল আড়ালে। বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাবে। আমার আম্মু চাতক পাখির মতো অপেক্ষা করছে তার ছেলের ঘরে নাতি নাতনির মুখ দেখার। মন দিয়ে সংসার করবে আর আল্লাহর কাছে আম্মুর জন্য নাতি নাতকুর চাইবে। অন্যের বউকে নিয়ে এত ভাবার দরকার নেই। যার বউ সে যদি দেখে রাখতে না পারে, না পারুক, এর জন্য দায় অন্যরা কেন নেবে? নিজে সুখী থাকবে না বলে অন্যদের সুখ কেন কেড়ে নেবে? বউকে ভালোবাসার যোগ্যতা তার নেই বলে অন্যের যোগ্যতা খাটাতে দেবে না কেন? আমার ভাই তো কারো মতো কাপুরুষ না যে বউকে চোরের মতো ভালোবাসবে। এক নাগারে কথা বলে হাঁপিয়ে উঠল হৈমি। পানির পিপাসা লেগে গেল তার। সূচনা বুদ্ধিমতী মেয়ে, তাই হঠাৎ হৈমির অদ্ভুত আচরণের কারণ টের পেয়ে গেল। তাই একটুও রাগ করল না, বরং স্বস্তি পেল। মাহেরকে ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। আর বেচারা মাহের একদিকে বোন, অন্যদিকে বউ, দুই মেরুর টানে চুপসে রয়েছে। সব দিকে বিবেচনা করেই হৈমি সকাল সকাল হট্টগোল বাঁচিয়েছে, যা সবার জন্যই মঙ্গল বয়ে আনবে। কিন্তু তার এই হট্টগোলের মাঝে চরম অপমানিত হয়েছে রুদ্র, যার পরিপ্রেক্ষিতে না পারল কিছু বলতে, আর না পারল সহ্য করতে। দাঁতে দাঁত চেপে শুধু স্মরণ করে গেল তার বউ তাকে কাপুরুষ বলেছে, অযোগ্য অকর্ম বলেছে। আর যেন কি মনে করতে পারল না। গম্ভীর মুখটা আরও বেশি গম্ভীর হয়ে বসে রইল নিজ রুমে। সিদ্ধান্ত নিল সূচনাকে বলবে। হৈমি যেন রাতে তার ঘরে গিয়ে ঘুমায়। প্রাকৃতিক নিয়মে দিন পেরিয়ে রাত এলো। হৈমি চুল আঁচড়াচ্ছিল। সূচনা রুমে এসে বলল, হৈমি, ভাইয়া ঘরে যেতে বলেছে। একটু খারাপ আচরণ করবে না, কথা দিয়েছে।
ভ্রু বাঁকিয়ে তাকালো হৈমি। অবিশ্বাস্য সুরে বলল, কথা দিয়েছে? না মানে আমি বললাম, তুমি ওর সঙ্গে খারাপ বিহেভ করবে না তো? ভাইয়া না করল। খারাপ বিহেভ করবে না, একটা ধমকে দেবে না, সরাসরি কথা দেয়নি, তবে মুখে বলেছে। কিন্তু আমি যাব না। তুমি গিয়ে বলো হৈমির বিন্দুমাত্র ইচ্ছেও করছে না ও ঘরে যেতে, একটুও শখ যাচ্ছে না। সূচনা বলল, তাহলে সকালবেলা চেঁচামেচি করলে কেন? দরজার সামনে দাঁড়িয়ে রুদ্র দরজার সামনে দাঁড়িয়ে ভারিক্কি স্বরে প্রশ্নটি ছুড়ে দিল। চমকে উঠল সূচনা, চমকালো হৈমি নিজেও। বেশ ভাব নিয়ে মুখ ফিরিয়ে চুল বাঁধল। শান্ত কণ্ঠে রুদ্র বলল, ঘরে চলো, রুমে এসো। হৈমি রেগে উঠল, বলল, আমি যাব না। কি করবেন? মেরে ধরে নিয়ে যাবেন? রুদ্র সহসা কয়েক পা এগুলো সূচনার দিকে তাকিয়ে বলল, চোখ বন্ধ কর। আচমকা চোখ বন্ধ করে নিল সূচনা। ঢোক গিলল হৈমি। রুদ্র গম্ভীর মুখে শীতল কণ্ঠে বলল, মেরে নয়, ধরে নিয়ে যাব। কথাটা বলতেই সহসা হৈমিকে পাজাকোলে করে নিল। চোখ বড় বড় করে ফেলল হৈমি। বুকের ভিতর চিনচিন অনুভূতি হল সেই রাতের কথা ভেবে। রাগে দুঃখে চোখ গলে পানি বেরিয়ে এলো। গম্ভীর মুখে রুদ্র হৈমির ছোট্ট দেহখানি আগলে ধরে সন্তপর্ণে বেরিয়ে গেল। নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে হৈমিকে শুয়ে দিল বিছানায়। এরপর ছটপট লাইট অফ করে ডিম লাইট জ্বালালো। নিজেও এসে হৈমির পাশে শুয়ে পড়ল। এক হাত দূরত্বে শুয়ে দুজন। থেকে থেকে হৈমির ফোপানোর শব্দ ভেসে আসছে, আর রুদ্রর বুক চিরে বেরোচ্ছে এক একটা দীর্ঘশ্বাস। মনে মনে বলছে মেয়েটাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে নিতে, কিন্তু নিজের ভেতরে চলা অদ্ভুত অপরাধবোধে হাতটা এগুচ্ছে না। এরপর কেটে গেল ঘণ্টার পর ঘণ্টা। কাঁদতে কাঁদতে ঘুমের দেশে পাড়ি জমালো হৈমি। এই সুযোগে রুদ্র কাছে টেনে নিল তাকে। প্রশস্ত বুকটায় হৈমিকে জড়িয়ে শান্তি মিলল। এক মুহূর্ত অনুভব করল সে ভীতু, ভীষণ রকমের ভীতু। সে হেরে গেছে, এই মানুষটার কাছে করুণভাবে হেরে গেছে। সন্ধ্যার আগ মুহূর্ত। শ্বশুরবাড়ি এসে পৌঁছালো সূচনা। বউকে বাড়ির ভেতরে রেখে বাইক নিয়ে বাজারে গেল মাহের। হামিদা কিঞ্চিত রাগ দেখালো সূচনার সঙ্গে। বলল, বেলা থাকতে থাকতে আসতে পারো না? কতদিন বলেছি সন্ধ্যা মাথায় আসবে না। সূচনা আমতা আমতা করে বলল, আসলে মা, বাবা আমাদের সঙ্গে বেরোলো, তাই দেরি হয়ে গেছে, দুঃখিত। নরম স্বরে দুঃখ প্রকাশ গলে গেল হামিদা। প্রসঙ্গ পাল্টে বলল, বেয়াই তো এলো না। তড়িৎ স্বরে সূচনা বলল, আসবে। আসলে বাবা আজ জরুরি কাজে ঢাকায় গেছে, কয়েকদিন ওখানে থেকে তারপর আপনার সঙ্গে দেখা করতে আসবে। বেশ, যাও, হাত মুখ ধুয়ে আসো, সেমায় রেখেছি, বলল হামিদা। মৃদু হেসে মাথা কাত করল সূচনা। ধীর পায়ে চলে গেল নিচের ঘরে। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অনুভব করল বড্ড শান্তি লাগছে। মনে মনে আপন নিরে ফিরেছে। কি আশ্চর্য, এবারই এ ঘর এতটা আপন, এতটা শান্তির কবে থেকে হয়ে গেল। পরমুহূর্তেই মনে পড়ল এবাড়ির ছেলের মনের সঙ্গে মনের মিল ঘটেছে যখন তখন এ ঘর সংসার আপন মনে হওয়াটা স্বাভাবিক। পাশের মানুষটা যদি স্বস্তির হয় তাহলে যে কোনো ঘরেই শান্তি মেলে। তৃপ্তি ভরে হাসল সূচনা, ফেলল নিঃশ্বাস। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে চলে গেল শাশুড়ির কাছে। সে তাকে পিরিচে সেমাই বেড়ে দিল। সূচনা বাচ্চাদের মতো করে শাশুড়ির বানানো সেমাই খেল। তার খাওয়া দেখে মৃদু হাসল হামিদা। বলল, ফ্রিজে আরও আছে, পরে আবার খেও, এখন খেও না, তাহলে ভাত খেতে পারবে না। সূচনা মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিজ্ঞেস করল, রাতে কি রান্না হবে মা? ভাত বসিয়ে দেব? কি রান্না হবে বলে দিল হামিদা। ভাত বসানো হয়নি, তাই সূচনা গিয়ে ভাত বসিয়ে দিল। এরই মধ্যে মায়ের কাঁচা সবজি নিয়ে এলো। মায়ের কাছে আবদার করল পাঁচমেশালি সবজি রেঁধে দিতে। স্বামীর আবদার কান খাড়া করে শুনে সে হামিদাকে বলল, আমি করব, আপনি আরাম করুন। হামিদা বলল, সবজিগুলো কেটে দেই? বাধা দিল সূচনা, আমি করে নেব, আপনি বরং ওর সঙ্গে বসে গল্প করুন। এতদিন পর শ্বশুর বাড়ি এসে শাশুড়িকে দিয়ে কাজ করাতে মন সায় দিল না। স্বামী শাশুড়িকে যত্ন নিয়ে রেঁধে বেড়ে খাওয়াতে মনটা পিপাসিত হয়ে উঠল সূচনার। হামিদা যেন স্বস্তি পেল। বয়স বেড়েছে তো, একা হাতে আর কত কাজ করবে। বসার ঘরে বসে টিভি অন করল সে।
পোশাক পাল্টে মাহের এলো। মায়ের পাশে রান্নাঘরের দিকে উসখুস করল। এতদিন পর বউ বাড়ি ফিরেছে, কাছে পাবার তৃষ্ণা বেড়েছে 4 গুণ। মায়ের পাশে বসলেও মন পড়ে রইল রান্নাঘরে। সূচনা সবজি কাটছিল। পানি খাবার ছুতো এলো মাহের। নিঃশব্দে পাশে দাঁড়ালো, বলল, আমি কি হেল্প করব? চমকে তাকালো সূচনা। আলতো হেসে বলল, কি বলছো? তুমি কেন রান্না হেল্প করবে? হেল্প নেওয়ার হলে আমি মার থেকে নিতাম। বাক্য শেষে কাজে মন দিল সে। মাহের মুখটা ছোট করে তাকিয়ে রইল। সে সাহায্য করতে চেয়েছিল, কারণ এতে কাজগুলো দ্রুত সরবে। এক হাতে বেশ সময় লাগবে, আর যত সময় লাগবে ততই তাকে কাছে পাওয়ার প্রহর গুনতে হবে। রান্নার পুরো সময় অন্তত মাহের 10 বার এলো গেল। শুরুতে টের পায়নি সূচনা। যখন টের পেল, তখন ক্রমশ তার গাল লাল হতে লাগল। শেষে চোখ রাঙাল। বসার ঘরে হামিদা রয়েছে, তার সামনে এতবার আসা যাওয়া করেছে। মাহের কি মাথা খারাপ হয়ে গেল? লজ্জা শরম কি ভুলে গেল? রান্না শেষ করে হাত ধুচ্ছিল সূচনা। এই সময় 11 বারের মতো মাহের আগমন ঘটল। হাত ধোয়া শেষে তোয়ালিতে হাত মুছে দৃঢ় চোখে তাকালো সূচনা। বলল, কি হচ্ছে এটা? মা কি ভাবছে বলো তো? তুমি তো লজ্জা পাচ্ছ না। আমি লজ্জা পাচ্ছি। কিভাবে এখন বেরোব এই চিন্তা করছি। ছি ছি, নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। বসার ঘরের দিকে উকি দিল মাহে। মা টিভি দেখায় মগ্ন। ঘাড় ফিরিয়ে এক কদম এগুলো লজ্জাবতীর সামনে। সহসা কোমর জড়িয়ে কাছে টেনে আনল লজ্জা লতিকাকে। লজ্জা আর ভয় শিউর উঠল সূচনা। মাহেরের বুকে ধাক্কা দিয়ে চাপা স্বরে আর্তনাদ করে উঠল, এসব কি হচ্ছে? মা এসে যাবে, সর্বনাশ হয়ে যাবে, লজ্জায় মরে যাব আমি। শেষ বাক্যটায় মাহের আহত সুযোগ শব্দ করল। তর্জনী বাড়িয়ে চেপে ধরল গোলাপি রাঙার নরম ঠোরচোরা। বলল, চুপ, মা আসবে না। আর তোমাকেও লজ্জায় মরতে হবে না। শোনো, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। এ কটা দিন উন্মাদের মতো ছটফট করেছি। এবার আমার খারাপ হয়ে যাওয়ার মাথাটা ঠিক করো। সব ছটফটানি কমিয়ে দাও। বুকের ভেতর বেসামাল প্রেমের উন্মাদনা চলছে। যতক্ষণ একান্তে কাছে পাচ্ছি, ততক্ষণ এই উন্মাদনা কমবে না। কেঁপে কেঁপে উঠল সূচনা। গলা শুকিয়ে চৌচির। মসৃণ কোমরে উষ্ণ হাতের চাপ পড়লে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ালো সে। মৃদু হেসে বেসামাল নিঃশ্বাসগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জলদি খাবার বাড়ো। খাবারের পাট চুকিয়ে জলদি ঘরে যাও, নয়তো এই বেসামাল হৃদয় ভয়াবহ বিদ্রোহ করে বসবে। ঢোক গিলল সূচনা। নিঃশ্বাসগুলো অস্থিরতার রূপ নিল নিমিষে। একটু দূরে যাওয়াতেই যদি এমন ভয়ঙ্কর প্রেমিকের দেখা মেলে, বেসামাল প্রেমের স্পর্শ পায়, তাহলে মাঝে সাঝে একটু বেশি দূরে গিয়ে জ্বালাতন করাই যায়। বিনিময় না হয় 4 গুণ জ্বলবে সে। এক নিগুড় পবিত্র প্রেমের আগুন জ্বলতে কার না ভালো লাগে। এদিকে হৈমীর গর্ভাবস্থার 3 মাস চলছে। শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। রুদ্রর বাবা হৈমীকে খুবই স্নেহ করেন। কাজের ফাঁকে মাঝে মধ্যে বেশ গল্প করে দুজন মিলে। গতকাল গল্পের ফাঁকে হৈমীর চোখ মুখে অস্বাভাবিকতা টের পেয়েছিল। সকাল হতেই রুদ্রকে বলে পাঠিয়েছিল ডক্টরের কাছে। হৈমীর বর্তমান ওজন 48 কেজি। 3 মাসে 2 কেজি ওজন বেড়েছে। পেটও ফুলেছে, ঠিক যেন 5 মাস বয়সের গর্ভবতী। এতে তেমন কোনো সন্দেহ ডক্টর করেনি। তবুও নিশ্চিত থাকার জন্য আল্ট্রাসোনোগ্রাম করতে বলল। কিন্তু হৈমীর মা, রুদ্র দাদি এতে মত দিলেন না। তারা 5 মাসের আগে আল্ট্রাসোনোগ্রাম করতে দেবে না। রুদ্র বরাবরের তেরা স্বভাবের। তবুও এক্ষেত্রে কেন যেন ভয় পেল। এত ভয় কেন করছে তা জানা নেই। শুধু জানে শাশুড়ির আর দাদিকে ভরসা করা যায়। প্রথম মা হচ্ছে হৈমী। এতদিন সেরকমভাবে অনুভূতি জাগেনি। কিন্তু সময়ের ধারাবাহিকতায় শারীরিক পরিবর্তনে মাতৃত্ব জাগছে। আজকাল ঘুমের ঘোরে সে বেশ সচেতন থাকে। আগের মতো ছটফট, হাত পা ছোড়াছুড়ি এসব করে না। সর্বক্ষণ মন মস্তিষ্ক জুড়ে থাকে তার মাঝে কেউ আছে। তার একটু অসাবধানতা কারো ক্ষতির কারণ হতে পারে। এই নিয়ে তার ভয়ের শেষ নেই। তার সেই ভয় চোখে পড়ছে রুদ্রর। হৈমী যেমন প্রথম মা হচ্ছে, রুদ্র প্রথম বাবা হচ্ছে। তাদের জীবনে প্রতিদিন যা কিছু ঘটছে সবই দুজনের কাছে নতুন। তারা দুজন যেন সদ্য হাঁটতে শেখা শিশু। যেভাবে পা ফেলতে বলবে ঠিক সেভাবেই যেন পা ফেলবে।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বমি হলো হৈমির। বাথরুমে ঢুকে বমি করছিল সে। শব্দ শুনে দৌড়ে এলো রুদ্র। কাঁধ চেপে ধরল আচমকা। রাশভারী ভরার চোয়ালের মানুষটার মুখ ছোট হয়ে গেল। দু চোখে নেমে আসলো রাজ্যের দুশ্চিন্তা। বমি করতে করতে অস্থির হয়ে পড়ল হৈমি। চোখে মুখে পানি দিয়ে শরীর এলিয়ে দিল রুদ্রর বুকে। আতঙ্কিত রুদ্র মিয়ে গেল। পাজা কোলে করে হৈমিকে নিয়ে বিছানায় শুয়ে দিল। টেনশনে হাঁটু কাঁপছে তার। চোখ বুজে শুয়ে থাকা হৈমির শরীরটাও কাঁপছে। কি করবে রুদ্র? ঠিক বুঝতে না পেরে কল করল বড় কাকির নাম্বারে। জেরিন রুদ্রর ফোন পেয়ে অবাক হল। মাত্রই রুদ্র হৈমিকে হাসপাতাল থেকে ফিরে ঘরে গেল। বাড়িতে থেকে ফোন। বিচলিত ভঙ্গিতে উপরে ছুটে এলো। পেছনে পেছনে দাদিও উঠে এলো। দরজায় টোকা দিতেই রুদ্র দরজা খুলে দিল। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। দুশ্চিন্তায় চোখ দুটো লাল টকটক করছে। দাদি উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? জেরেন কোনো প্রশ্ন না করে হৈমির কাছে ছুটে গেল। রুদ্র থমথমে কণ্ঠে উচ্চারণ করল, ওর বমি হচ্ছে। বমির সঙ্গে রক্ত এসেছে অল্প। রুদ্র বিধ্বস্ত মুখ। ভাঙা স্বরে শিউর উঠল দাদি। জেরিন অবাক হলে রুদ্রর অবস্থা দেখে। হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, কিছু চিন্তা করো না। বমি করতে করতে গলা ফেটে হয়তো একটু রক্ত এসেছে। এমন হয়। রাফিদ পেটে থাকার সময় আমারও এমন হয়েছিল কয়েকবার। জেরিনের দিকে নির্লিপ্ত চোখে তাকালো রুদ্র। তার ভেতরে কি চলছে কেবল সেই জানে। অনুভূতিরা ঠিক প্রকাশ করতে পারছে না। ভয় হচ্ছে তার, খুব ভয় হচ্ছে। কেন হচ্ছে? হৈমিকে ভালো ডক্টর দেখাতে হবে। শীঘ্রই ভালো ডক্টর দেখাতে হবে। ভাবতে ভাবতে সে সেলফোন বের করল। কল করল বান্ধবী সুবর্ণাকে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, সুবর্ণা তার ভয়টাকে পাত্তাই দিল না। তার মতে গর্ভ অবস্থায় এসব খুবই স্বাভাবিক ঘটনা। রাগ করে ফোন কেটে দিল। কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে হৈমির অবস্থার উন্নতি ঘটল। আচমকা চোখ খুলে সে জেরিন কাকিকে বলল, খুব খিদে পেয়েছে, আমি ভাত খাব। জেরিন তড়িৎগতিতে চলে গেল খাবার আনতে। দাদি চিরুনি নিয়ে হৈমির পাশে বসল। চুল আঁচড়ে দিয়ে বলল, তেল দিয়ে দেই? এমন সময় মাথা শুষ্ক রাখতে হয় না। হৈমি বলল, না না, তেল দিয়ে থাকতে পারি না আমি। রুদ্র 5 মিনিটে গোসল করে বের হল। ডিভানে বসল নির্লিপ্ত ভঙ্গিতে। জেরিন খাবার এনে বিছানায় সাইড টেবিলে রাখল। দাদি হৈমির চুল আঁচড়ে বেঁধে দিল। রুদ্রকে বলল, ও খেতে থাকুক, তুই চল, খেয়ে নিবি। যাও বৌমা, ওর জন্য খাবার বাড়ো। জেরিন দাদি দুজনেই চলে গেল। হৈমি রুদ্রর দিকে কিয়ৎকাল চেয়ে থেকে নিঃশ্বাস ছেড়ে বলল, এত চিন্তা দেখাতে হবে না, খেয়ে নিন গিয়ে। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। উঠে এসে হৈমির পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আসলে তোমার কেমন লাগে হৈমি? হৈমি জিজ্ঞেস করল, আপনাকে? সত্যি বলতে এখন একটু আর ভালো লাগে না, কিন্তু ভালোবাসি। সোজাসাপটা কথা বলেই খেতে মন দিল সে। রুদ্র আশ্চর্যান্বিত হয়ে বলল, আমি বলছি তোমার শরীর কেমন লাগে, কেমন ফিল করো তুমি? হৈমি বলল, ক্ষীণস্বরে বলল, ওহ আচ্ছা। আড়ালে জিভ কামড়াল। পানি খেয়ে শুকনো গলা ভিজিয়ে নিয়ে বলল, শরীরে শুধু অস্বস্তি লাগে আর বমি বমি পায়। রুদ্র চিন্তান্বিত মুখে কয়েক পাল তাকিয়ে রইল। হৈমি বলল, যান, গিয়ে খেয়ে নিন। মুখ ফিরিয়ে নিল রুদ্র। বলল, তুমি খাও। হৈমি বলল, আপনি খাবেন না? রুদ্র বলল, জানি না। মুখ ভেঙচিয়ে নিজের খাবারে মন দিল হৈমি। অর্ধেক খাবার শেষ করে আর খেতে পারল না। কিঞ্চিত ভয় নিয়ে রুদ্রর দিকে তাকাল। যতই রুদ্র শান্ত থাকুক, খাবারের বেলায় ছাড় দেবে না। তাই বুদ্ধি খাটিয়ে বলল, আমি খাইয়ে দিই আপনাকে। ভারী অবাক হল রুদ্র। হৈমি তাকে খাইয়ে দেবে। বুকের ভেতরটা যেন ভালো লাগায় স্পর্শ পেল। থতমত খেয়ে তাকিয়ে রইল পলকহীন। মৌনতা সম্মতির লক্ষণ, এটা বুঝে খুশি মনে খাইয়ে দিল হৈমি। সুযোগে একটু ভালোবাসা লুফে নিল রুদ্র। টের পেল হৈমি। মনে মনে রহস্যময় হাসল খুব। খাওয়া শেষ করে নিজের শরীরের অবস্থা জানিয়ে মেসেজ করে টিশাকে। সে তাকে বেশি কিছু বিষয়ে সাজেশন দিল, সাহসও দিল খুব। এরপর মেসেজে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর জামাইয়ের খবর কি? ভাবসাব কেমন? হৈমি রিপ্লাই করল, ভাবসাব তো বদলেছে। জানিস, প্রতিদিন রাতে 1 হাত দূরত্বে রেখে ঘুমাই।
সকালে দেখি আমি তার বুকে। এখন চিন্তার বিষয় হচ্ছে ঘুমের ঘোরে আমি যাই নাকি সে আদর করে আমাকে বুকে টেনে নেয়। বুঝতে পারছি না। মিটমিট করে হাসল হৈমি। আরাম করে শুয়ে বলল, হ্যাঁ, আপনার বুকেই তো ঘুমাবে ওরা। ওরা এলেই তো আমার ছুটি। সহসা চমকে উঠল রুদ্র। বলল, ছুটি মানে? খিলখিল করে হাসল হৈমি। বলল, নিজের কথা নিজেই ভুলে গেছেন। মুহূর্তেই শক্ত হয়ে গেল রুদ্র। ধীরে ধীরে পাশে শুয়ে পড়ল। শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। এক মুহূর্ত কি যেন ভাবল। এরপর হৈমিকে টেনে নিজের মুখোমুখি করল। বলল, তুমি ছাড়া ওদের ভাবতে পারি না আমি। ভেঙচি কাটল হৈমি। বলল, সব জানা আছে আমার। সময় বুঝে গিরগিটি হওয়ার ওস্তাদ আপনি। আচমকা হৈমিকে জড়িয়ে ধরল রুদ্র। পুরুষরা তো হাউমাউ করে কাঁদে না, পুরুষরা কাঁদে নিঃশব্দে। রুদ্র কি কাঁদল? আলগোছে রুদ্রর মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল হৈমি। ফিসফিস করে বলল, যারা নিজের ভুল বুঝতে পেরে মাথা নত করে, ভুল স্বীকার করে, তাদের ক্ষমা করা মহৎ গুণ। কিন্তু যারা ভুল বুঝে ইগো দেখিয়ে গুমড়ে মরে, তাদের কি করা উচিত জানেন? রুদ্র মাথা নাড়ল, অর্থাৎ সে জানে না। হৈমির চোখ কটমটিয়ে বলল, আচ্ছা, জানাচ্ছি। বলেই রুদ্র ঝুঁটিতে শক্ত করে চেপে ধরল। মাথাটা বুকের ওপর থেকে সরালো এভাবেই। কিঞ্চিত ব্যথায় রুদ্র বলল, কি করছো? হৈমি বলল, কিছু হয়নি, এবার হবে। কথা বলেই সঙ্গে সঙ্গে রুদ্রর বুকের বাঁ পাশে শক্ত করে কামড় বসালো, একদম দাঁত ডাবিয়ে। ব্যথায় উহ আহ করে উঠল রুদ্র। ইচ্ছে করলে পারত এক ঝটকায় সরিয়ে দিতে, কিন্তু সরাল না। হৈমি নিজের মতো ওকে শাস্তি দিল। রক্ত বেরোতেই আচমকা সরে গেল। রুদ্রর চোখের কার্নিশে এক ফোঁটা অশ্রু। হৈমি নিঃশব্দে সরে গেল। পাশ ফিরিয়ে ভারে নিঃশ্বাস ফেলল, চোখ বন্ধ করে। রুদ্র রক্ত লাল বুকের বাপাশটায় তাকিয়ে এক হাতে চেপে ধরল। নিঃশব্দে হৈমির গা ঘেঁষে চিবুক চল কাঁধে। বলল, কাঁদছ কেন? আমি তো বকিনি। কামড়েছ, বেশ করেছ, ইটস ওকে। হৈমি কথা বলল না। বুক ভার হয়ে উঠেছে তার। কষ্ট হচ্ছে ভীষণ। সে তো সত্যি ছাড়তে পারবে না এই মানুষটাকে। এই মানুষটাকে পারবে, সেই প্রমাণ তো এখনও পায়নি, তবে পাবে নিশ্চিত। ভর দুপুরে দাদে খবর পেল তার বড় ছেলে 2 বছর আগে তৃতীয় বিয়ে করেছে। খবরটি টেলিফোনে ফোন করে দিল তার বড় বোন। বড় বোনের ছেলের বউ যে হাসপাতালে নার্স হিসেবে যুক্ত, সেই হাসপাতালে দিলওয়ারের তৃতীয় বউয়ের কন্যা সন্তান জন্ম দিয়েছে। তরতাজা এই খবরটি পেয়ে দাদি আঁচ করল। এতদিন দিলওয়ার তাকে মিথ্যে কথা বলে টাকা নিয়েছে। সে আসলে সুরভি বা রিমন ছেলের কথায় নয়, তৃতীয় বউ তৃতীয় সংসারের খরচের টাকা নিয়েছে মায়ের থেকে। তাহলে সুরভি রিমন ওরা কোথায়? তাহলে কি ওদেরকে পথে বসিয়ে দিলওয়ার নতুন সংসার পেতেছে? আর কত অমানুষী রূপ দেখাবে ছেলেটা? রক্তে চাপ পড়ল দাদির। প্রেশার বেড়ে জ্ঞান হারালো আচমকা। হৈমি খাচ্ছিল, জেরিন বাসনপত্র ধুতে ব্যস্ত। এমন সময় দাদি অজ্ঞান হওয়ায় সর্বপ্রথম নজর পড়ল হৈমির। সে ছুটে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। চিৎকার করে কেবল দাদি বলে উচ্চারণ করল। ভবিতব্য বদলে যেতে সময় লাগল না এক মুহূর্ত। বদলে গেল নাকি এটাই লেখা ছিল রুদ্রর আর হৈমির কপালে। দাদির জ্ঞান ফিরতে খুব বেশি সময় নেয়নি। বাড়ির বড় বউ জেরিন তার দেখভাল করছে, কিন্তু ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হৈমি। তার 7 মাসের পেট নিয়ে হোঁচট খাওয়া, পুরো পেট মেছের সঙ্গে ঘর্ষণ, ফলশ্রুতিতে প্রচণ্ড রক্তপাত শুরু। এরপরে জ্ঞান হারানো। শহরের সবচেয়ে উন্নত হসপিটালে এখন নিয়ে যাওয়া হয়েছে হৈমিকে। ইমিডিয়েটলি সিজার করতে হবে। হৈমি বেঁচে আছে, কিন্তু বাচ্চারা বেঁচে আছে কিনা তার নিশ্চয়তা দিতে পারছে না ডক্টররা। রুদ্র দেখা সেই ভয়ানক স্বপ্নটা যেন আচমকা সত্যি হয়ে গেল। স্বপ্নে দেখা সেই পরিস্থিতির সম্মুখীন এখন সে। সামনে মেঝেতে বসে আছে শাশুড়ি। অসহায় চোখে তাকিয়ে আছে রুদ্রর মুখপানে। করুণ চোখ দুটো যেন বলছে, আমার মেয়েটাকে বাঁচাও। ভিক্ষে চাইছে সে, তার সন্তানকে। অথচ রুদ্র এখন সন্তানদের কথা ভাবছে না। পৃথিবীর সব মায়েরা বোধহয় এক্ষেত্রে ভীষণ রকম স্বার্থপর। স্বার্থপরের মতোই হামিদা আকুতি জানাচ্ছে, রুদ্র যেন তার নিজের সন্তানের আশা ছেড়ে দিয়ে তার সন্তানকে ফিরিয়ে দেয়। পাশেই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে মাহের আর সূচনা।
তারা কেবল অপেক্ষায় আছে রুদ্রর একটি সাইনের। সূচনার দৃঢ় বিশ্বাস তার ভাই হৈমি ছাড়া এই মুহূর্তে কিছু চাইবে না, কিন্তু সেই দৃঢ় বিশ্বাসটুকু স্পর্শ করতে পারেনি মাহের আর হামিদাকে। স্পর্শ করার কথাও না, ধরে রাখা কাগজগুলোতে সাইন করার সময় এক মুহূর্ত চোখ বুঝল রুদ্র। মস্তিষ্কে চাপ সৃষ্টি করল সেই মুহূর্তে, যারা গত 3 মাস তার পিতৃসত্তাকে সময় অসময় জাগিয়ে তুলছে। মনে পড়ল সেই মুহূর্তকে, যে মুহূর্তে সে হৈমির গায়ে আঘাত করেছিল, বলেছিল তার সন্তান পৃথিবীতে আসা মাত্র ডিভোর্স দেবে হৈমিকে। সেই মুহূর্ত মনে পড়ল, দুচোখ বেয়ে অশ্রু গড়াল। এ প্রথম সবাই দেখল বদ্রাগে কঠোর রুদ্র কাঁদতে পারে। একেই বোধহয় শাস্তি বলে, যা সে করতে পারবে না পরিস্থিতির চাপে। ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে তেজে দেখিয়ে সে কথা বলার শাস্তি এমন নির্মমভাবে সে পাবে, তা সে ঘুণাক্ষরও টের পায়নি। সময় মানুষকে কোন দিকে নিয়ে যায় তা নিজেও জানে না। আজকে রুদ্রকে সেই দিন জানত আজ তার এমন একটা দিন আসবে। গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়ার যে হৈমিকে সে ডিভোর্স দিতে চেয়েছিল, আজ সেই হৈমিকেই বাঁচাতে সন্তানদের আল্লাহর নামে ছেড়ে দেবে। চোয়ালদয় কঠিন করে ভেজা চোখ দুটো খুলল রুদ্র। কাপা হাতে তরিন গতিতে সাইনও করে দিল। সঙ্গে সঙ্গে নার্স ছুটে এসে কাগজগুলো নিতে গেল। তার পেছনে পেছনে গেল সূচনা। হৈমিকে ওটিতে নেওয়া হয়েছে। রুদ্র ওটির সামনে গিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়ালো। তার পাশে গিয়ে দাঁড়ালো মাহের। কাঁধ স্পর্শ করে ভরসার সঙ্গে বলল, হৈমির কিচ্ছু হবে না। আপনি যে ত্যাগ করেছেন, এরপর ওর কিচ্ছু হতে পারে না। মহান আল্লাহ তাআলা সব দিক দিয়ে কাউকে নিঃস্ব করে না। আপনি একটা অনুরোধ রাখবেন। রুদ্রর নাকের ডগা লালচে হয়ে আছে, চোয়াল শক্ত। তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা বোঝা বড় দায়। পুরুষ মানুষ কি কঠিন খোলসে নিজেকে মুড়িয়ে রাখে, তা মাহের থেকে আর কে ভালো জানে। সে আর সূচনা সৃষ্টিকর্তার কাছে কতগুলো দিন ধরে সন্তান ভিক্ষা চাইছে, আর রুদ্র হৈমি না চাইতেও সন্তান এলো। একটি দুর্ঘটনার জন্য তাদের সৃষ্টিকর্তা আবার নিয়েও যাচ্ছেন। সবচেয়ে বড় আফসোস তো এই জন্যই হবে যে নিজেদের অসতর্কতার জন্যই বাচ্চা দুটো পৃথিবীতে আলো দেখতে পেল না। মায়েরকে সবচেয়ে বেশি অবাক করেছে আজ রুদ্র। যেই রুদ্রকে তারা চেনে, সেই রুদ্র তো ছেড়ে কথা বলার মানুষ নয়। সেই রুদ্র তো ঠিক হৈমিকে কাঠগড়ায় দাঁড় করাতো। এই সময় হৈমি নয়, বাচ্চাদের বেছে নিত। তাহলে কি রুদ্রর মনে ভালোবাসা নামক মূল্যবান অনুভূতি হৈমির জন্য সত্যি আছে? আজকের পর প্রশ্ন করার জায়গা থাকে না। রুদ্র ভালোবাসে হৈমিকে, যা ওর ত্যাগেই প্রমাণিত। ঘাড় ফিরিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো রুদ্র। মাহের বলল, এই কঠিন সময় আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার কেউ নেই। আপনি প্লিজ 2 রাকাত নামাজ পড়ে আসুন। স্বামীর দোয়া স্ত্রীর জন্য ম্যাজিকের মতো। মাহেরের কথায় রুদ্র কাছাকাছি একটি মসজিদে চলে গেল। বাস্তবতার কঠিন নিয়মে আজ যেন রুদ্র এক শিশু মাত্র, যে যেভাবে পথ দেখাবে সে সেভাবেই এগোবে। হৈমি এই দৃশ্য দেখলে নিশ্চয়ই অবাক হতো। সময় গড়ালো বেশিক্ষণ। হঠাৎ ওটি থেকে নার্সের চিৎকার শোনা গেল, বেঁচে আছে বেঁচে আছে বলে। হৈমির যমজ বেবিদের মধ্যে ছেলে বাচ্চাটা রেসপন্স করেছে, মেয়েটা রেসপন্স করছে না। অর্থাৎ একটি জীবিত, অপরটি মৃত। 7 মাসের বাচ্চা দুটো, ওজন কম, চোখও ফোটেনি। ইমিডিয়েটলি জীবিত বাচ্চাটিকে এনে এনআইসিইউতে পাঠাতে হবে। মাহের তৎপর হল। সমস্ত ব্যবস্থা করার পর হসপিটালে রুদ্র প্রবেশ। আর তখন মহিলা ডক্টর নার্স ডাকাডাকি শুরু করল। মেয়ে বাচ্চাটিরও হার্টবিট চলছে। রুদ্রর কানে সমস্ত কথাই পৌঁছালো। সে নিথর দেহে উন্মুক্ত চোখে তাকিয়ে রইল সূচনার দিকে। সূচনা আশ্বস্ত করল, হৈমি ঠিক আছে ভাইয়া, শুধু জ্ঞান ফেরেনি এখনো, ব্যাস। সূচনার বক্তব্য শুনে এবার সে অবিশ্বাস্য চোখে মুখে আশপাশ তাকাল। ততক্ষণে মাহের আর হামিদা ডক্টরদের পরামর্শে বাচ্চা দুটোকে নিয়ে ছোটাছুটি করছে। রুদ্রর বাবা, চাচাতো ভাইরা তখন হসপিটালে এলো। রুদ্র চোখে মুখে ঘাম মুছে নিঃশব্দে বসে পড়ল। সে জানে তার সন্তানরা দুনিয়াতে এসেছে, যাদেরকে মৃত বলে ঘোষণা হয়েছিল, যাদের আশা ছেড়ে বনসই করেছিল সে, তারা বেঁচে আছে। এ যেন মহান আল্লাহ তাআলার কৃপা। একটু আশার আলো পেয়ে নিথর হয়ে রইল সে। নিভু নিভু প্রদীপ পুরোপুরি জ্বলবে নাকি দপ করে নিভে যাবে? প্রশ্ন দুটোই বুকটা ছিন্ন ভিন্ন হতে শুরু হলো। একবার মন চাইল এক ছুটে ওদের গিয়ে দেখে আসি, আবার ভয় পেল। খুব বেশি সুখ তার যে সয় না। আচমকা দুহাতে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল রুদ্র।
ছেলের এমন দশায় কাঁধে হাত রাখল রিদওয়ান শেখ। পাশে এসে বুকে টেনে নিল, ভরসা দিয়ে বলল, আমার নিষ্ঠুর রুদ্রকে যারা কাঁদাচ্ছে, উপরওয়ালা তাদেরকে আমার আয়ুদান করে হলেও বাঁচিয়ে রাখুক। বাবার এই আশ্রয়টুকু জীবদ্দশায় কখনো কি পেয়েছিল রুদ্র? সেই যখন মা ছেড়ে চলে গেল, তখনও তো বাবা পাশে ছিল না। ওইটুকু বয়সে সম্পূর্ণ নিঃসঙ্গ থেকে বোনের পাশে থাকতে হয়েছে তাকে। ধীরে ধীরে বড় হলো, শক্ত পাথরের খোলসে তৈরি করল নিজের চারপাশ। বাবা নামক ছায়াটি আড়াল থেকে ছায়া দিয়েছে তাকে। আজ জীবনের কঠিন মুহূর্তে বাবার এই আশ্রয়টুকু খুব বেশি প্রয়োজন ছিল। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল রুদ্র, কাঁদল রিদওয়ান শেখও। স্মৃতি হাতড়াল সেও, কারণ এমন এক সময় তিনিও পার করেছেন, যদিও রুদ্রর মতো জটিলতায় ভোগ করেননি। তবুও রুদ্র যখন জন্মাল, তার পূর্ব মুহূর্তেও সেও ভেঙে পড়েছিল। চোখ দিয়ে অশ্রু ঝরেছিল তার অস্থির মন। ব্যথাহত দুচোখ দুটিতে শান্তি দিয়েছিল রুদ্রর ফুটফুটে মুখ। ওটি থেকে নর্মাল কেবিনে নেওয়া হয়েছে হৈমিকে। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ, স্যালাইন চলছে, কিন্তু মেয়েটা কথা বলছে না। তার অবশ হাতটা ধরে পাশে বসে আছে রুদ্র, মাথা নিচু করে আছে সে। রুমের এক কোনায় রুদ্র ছোট চাচি রিনা দাঁড়িয়ে, সূচনা, মাহের, হামিদা তখনও বাচ্চাদের কাছে। রুদ্র একটি বারও সেখানে যায়নি, কাউকে কোনো প্রশ্ন করেনি। তার ভেতরে কি চলছে এই মুহূর্তে বোঝা মুশকিল। কয়েক পাল অতিবাহিত হল নিঃশব্দেই। সহসা ফোপানোর শব্দ শুনতে পেল রুদ্র। নতমাথা আচমকা উঁচু করতেই দেখল হৈমি তার দিকে তাকিয়ে। রুদ্র ব্যাকুল হল, হাত বাড়িয়ে হৈমির একগাল স্পর্শ করল। বলতে চাইলে অনেক কিছু, কিন্তু মুখ ফুটে কিছুই উচ্চারণ করতে পারল না। শারীরিক অবস্থা এতটাই খারাপ যে স্বস্তি নিয়েও কাঁদতেও পারছে না হৈমি। রুদ্র বুঝতে পেরে দুহাতে তার চোখের পানি মুছে দিল, মাথা নাড়িয়ে নিষেধ করল কাঁদতে। হৈমি ক্ষীণ স্বরে বলল, আমি খুব খারাপ মা। সেদিন ওদের মেরে ফেলতে চেয়েছিলাম, আজও ওদের পুরোপুরি শেষ করে দিলাম। চমকে উঠল রুদ্র। এর মানে হৈমি জানে না যে তার বাচ্চারা বেঁচে আছে। তৎক্ষণাৎ মনে পড়ল, এই ব্যাপারে তো কথাই হয়নি আর। রুদ্র তড়িৎ সবটা বলতে গিয়েও থমকে গেল। যদি শেষ পর্যন্ত ওরা না বাঁচে কি হবে? একটুখানি খুশি দিয়ে ওদের বেঁচে থাকার কথা সম্পূর্ণ চেপে গেল রুদ্র। রিনা চাচিকেও বলতে নিষেধ করল ইশারায়। এরপর হৈমির একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার কোনো দোষ নেই হৈমি, আমি তো চাইনি ওদের, তাই শেষবেলায় সৃষ্টিকর্তা আমাকেই শাস্তি দিচ্ছে। হৈমির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, দু চোখে বাঁধভাঙা অশ্রু। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করল, সহ্য করতে পারছিল না নিজেকে। হঠাৎ প্রশ্ন করল, ডাক্তাররা কি বলেছিল? সহসা রিনা বলে ফেলল, তুমি তো জানো না কিছুই। জানো রুদ্র কি করেছে? ও বারবার করে ডাক্তারকে বলেছে যেন যে কোনো মূল্যে তোমাকে বাঁচাতে। শেষ মুহূর্তে রুদ্র বাচ্চা নয়, তোমাকেই বেছে নিয়েছে। কথাগুলো হৈমির মধ্যে বিরূপ প্রভাব ফেলল। সে রুদ্রর দিকে অসহায় চাউনি ছুঁড়ে কাপা গলায় বলল, আমার বাচ্চা, আমাদের বাচ্চা রুদ্র। ওরা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে চলুন। এই প্রথম হৈমি নিজের মুখে রুদ্রর নাম উচ্চারণ করল। ঠিক কতখানি সিরিয়াস জীবন এসে গেছে তাদের। হৈমির এই সম্বোধনটুকুই তার জলজ্জান্ত প্রমাণ। রুদ্র ওর মাথায় হাত রাখল, বলল, শান্ত হও হৈমি। হৈমি জানতে চাইল, ভাইয়া ভাবি মা কোথায়? ওরা কি আমার বাচ্চাদের কবর দিয়ে দিয়েছে? কিঞ্চিত উত্তেজিত হল হৈমি। রুদ্র সহসা আঁতকে উঠল, বলল, না। এমন সময় নার্স ঢুকল, ধমক দিয়ে বলল, কি হচ্ছে? আপনি কথা বলছেন কেন? আর আপনি বা চিৎকার করছেন কেন? হৈমি পাগলের মতো কাঁদতে শুরু করল। নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে আচমকা উঠে বসল। সদ্য সিজার করেছে সে, এইটুকু হুঁশ নেই। কাটা পেটে চাপ পড়তেই হুঁশ ফিরল হৈমির। ব্যথায় নীল হয়ে উঠল চোখ মুখ, শরীর ছেড়ে দিল। রুদ্র আর নার্স সামনে নিল ওকে। পাশাপাশি নার্সের মুখের অগণিত কটুবাক্য শুনল। শেষে বিরক্ত হয়ে নার্সকে ধমক দিয়ে উঠল রুদ্র। মহিলাটি কেঁপে উঠল। রুদ্র শক্ত গলায় নার্স থেকে হৈমিকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখছেন না আমার বউ ছোট, আর একটা বকা দেওয়ার সাহসও দেখাবেন না। আপনার মতো হারে হারে জ্ঞান নেই ওর। এটুকু বয়সে এত ধগল তো আপনারও যায়নি। ওর গেছে, যার ব্যথা সেই বোঝে। আপনি যেহেতু বোঝেন না, সেহেতু চুপ থাকুন। বিস্মিত হয়ে তাকিয়ে রইল নার্সটি।
রিনা চাচি তাকে ইশারায় চুপ থাকতে বলল। উনি চুপচাপ তুকিতাকি করে স্যালাইন চেক করে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। যেমন বউ তেমন তার হাজবেন্ড। বাচ্চাদের কথা মাত্র 4 ঘন্টা গোপন রাখা গেল। রাতে যত বাড়ছিল হৈমির আহাজারিও তত বাড়ছিল। না পেরে রিনা সত্যিটা বলেই দিল ওকে। সত্যি শুনে এবার হৈমির উত্তেজনা এতই বাড়ল যে কিছুতেই আটকে রাখা যাচ্ছিল না। মেয়ের কথা শুনে হামিদা ছুটে এলো। ডক্টর এসে তাকে বোঝালো তার বাচ্চাদের কন্ডিশন। তারা এও বোঝালো কিছুদিন বাচ্চাদের থেকে দূরে থেকে যদি সারা জীবনের জন্য কাছে পাওয়া যায় এটা কি ভালো না, নাকি কিছু সময় কাছে পাওয়ার লোভে সারা জীবনের জন্য হারিয়ে ফেলা ভালো? এমন প্রশ্নে শান্ত হলো রুদ্র। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল সে। ডক্টরের কথা শুনে সেও ভরসা পেল। হৈমির দিকে তাকালো থমকানো দৃষ্টিতে। হৈমি তাকে হাতের ইশারায় কাছে ডাকল। কাছে যেতেই বলল, বাবুদের একবার দেখে আসুন না, মোবাইল নিয়ে যাবেন প্লিজ। ওদের কিছু পিক আর ভিডিও এনে দেখান আমাকে। আমার বুকের ভেতরটা খুব জ্বলছে, খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। রুদ্রর বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। মা হওয়ার পর সেরা মুহূর্তটি পায়নি হৈমি। যারা মা হয়েছে তারা জানে তাদের সেরা মুহূর্তটি কোনটি। সৃষ্টিকর্তা হৈমিকে সেই অনুভূতি থেকে বঞ্চিত করেছে। হয়তো সেই অনুভূতিটুকুর পেছনে কোনো কল্যাণ রয়েছে। রুদ্রর নিয়ে আসা ভিডিওগুলো দেখছে আর চোখে অশ্রু ছড়াচ্ছে মেয়েটা। অসহায়ের পাশে বসে আছে রুদ্র। একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে তার বাচ্চাদের, আরেকবার দেখছে বাচ্চার মায়ের অসহায়ের মুখবয়ব। হৈমি বারবার করে একটা কথাই বলছে, ওরা আমার পেটে ছিল, কি কপাল আমার, এখনো ওদের ছুঁয়ে দেখতে পারলাম না। রুদ্র সান্ত্বনা দিল, আফসোস করছো কেন হৈমি? হিসেব অনুযায়ী ওরা আরও 1-1.5 মাস পরে পৃথিবীতে আসার কথা। অ্যাক্সিডেন্টের জন্য দ্রুত এসে পড়েছে। কান্না আফসোস এসব না করে দোয়া করো যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসতে পারি ওদের। সহসা থমকানো স্বরে হৈমি বলল, ওদের নিয়ে সব কেন অ্যাক্সিডেন্টলি হচ্ছে? থমকালো রুদ্র নিজেও। এক মুহূর্ত শক্ত হয়ে গেল সে। একই ভাবনা মাথাচাড়া দিল তারও। হৈমি তো মিথ্যে কিছু বলেনি। বিনা প্রস্তুতিতে সবকিছু হচ্ছে। যখন ওরা হৈমির গর্ভে এলো তখন সে জানতে পারেনি। হৈমি যখন জেনেছিল তখন সেও অবাক হয়েছিল। পুরো বিষয়টাই দুর্ঘটনার মতো হয়ে গিয়েছিল। এরপর রুদ্রকে না জানিয়ে গর্ভপাতের চেষ্টা, কাকতালীয়ভাবে হৈমির প্রেগন্যান্সির বিষয়ে রুদ্র জেনে যাওয়া, এরপর সবটা যখন স্বাভাবিক মোড় নিল তখন আরও একটি অ্যাক্সিডেন্ট। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। হৈমিকে শুনিয়ে নিজেকে তাচ্ছিল্য করে বলল, সন্তান হিসাবে হতভাগা ছিলাম, বাবা হিসেবে হতভাগাই রইলাম। হৈমি কেঁপে উঠল। রুদ্রর দিকে তাকিয়ে টলমল চোখে বলল, সব আমার জন্য। রুদ্র মাথা নিচু করে শ্বাস ফেলল ঘন ঘন। বলল, না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে নেব। শুধু ওরা সুস্থ হয়ে ফিরুক। তুমি আমি মিলে আমাদের সন্তানকে ঠিক আগলে রাখতে পারব। এই যে দুর্ঘটনা ঘটল এটাই যেন আমাদের জীবনের শেষ দুর্ঘটনা হয়। হৈমির শরীর জুড়ে অদ্ভুত এক ভালো লাগা শিহরণ বয়ে গেল। অশ্রুসিক্ত দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। রুদ্র শেষ চাহনি খেয়াল করে আশেপাশে নজর ঘোরাতে লাগল, যেন সে হৈমির চোখে তার জন্য যে মুগ্ধতা টের পেয়েছে এই টের পাওয়াটুকুই গোপন করার চেষ্টা করল। তাই সেই লুকোচুরি যখন হৈমির টের পেল তখন মুচকি হেসে ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর নার্স এসে হৈমিকে বলল, আপনি সারাক্ষণ শুয়েই থাকেন। ডাক্তার ম্যাডাম বলেছে একটু হাঁটাহাঁটি করতে, এতে আপনারই উপকার হবে, আমাদের না। বাঁকা কথায় রুদ্র বিরক্তিসূচক শ্বাস ফেলল। ভ্রু কুচকে তাকালো নার্সের দিকে। বলল, গতকাল সিজার, আজ হাঁটাহাঁটি করবে? ওকে কি আপনাদের মানুষ মনে হয় না? আজ নার্সও চটে গেল। বলল, আপনি মশাই বেশি আহ্লাদ করে বউয়ের বিপদ ডেকে আনবেন। আপনার মতো তেরা পেশেন্ট পার্টি এর আগে একটাও দেখিনি। কোথায় আমাদের সাজেশন মেনে চলবেন তা না, মেজাজ দেখান, মনে হয় আমরা আপনার বাড়ির শরিক। হৈমি হতভম্ব হয়ে গেল। নার্সটিকে থামতে ইশারা করল। রুদ্র মেজাজ তো সপ্তম আকাশে উঠে গেছে, এবার ধপাস করে নিচে পড়ার অপেক্ষায়। হৈমি ভয়ে ভয়ে বলল, আচ্ছা আমি হাঁটব এখনই। রুদ্র গজগজ করতে করতে বলল, তুমি চুপ করো। নার্স বললেন, আপনি প্রথম মা হয়েছেন, উনি প্রথম বাবা, কিন্তু আমাদের হসপিটালে আপনি প্রথম মা হননি।
হৈমি জোরপূর্বক আমতা আমতা হেসে বলল, আসলে আমি খুব ভয় পাচ্ছি। তাই উনিও ভয় পাচ্ছেন। কিছু মনে করবেন না, ওনার একটু মাথা গরমের স্বভাব আছে। নার্স মহিলাটি কিছু মেডিসিন দিয়ে চলে গেল। নিচু গলায় বলে গেলেন, আপনার হাজবেন্ডের একটু না বেশি মাথা গরম করার স্বভাব আছে, সামলাতে বলবেন, নয়তো বিপদে পড়বে। তিনি চলে যাওয়ার পর রুদ্র হৈমির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ওকে এটা বলার কি দরকার ছিল? হৈমি বলল, কোনটা? চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল, আমার মাথা গরম। ঠোঁট টিপে হাসল হৈমি, বলল, মিথ্যে নাকি? দ্বিগুণ চটে গেল রুদ্র। হৈমি আর বেশি না ঘেঁটে বলল, আমি তো ওঠার সাহসই পাচ্ছি না, সাহায্য করুন, কিছুক্ষণ হাঁটি। রুদ্র বিচলিত হচ্ছিল। হৈমি শান্ত করতে গিয়ে বলল, আপনি অযথা হাইপার হচ্ছেন। আম্মু, রিনা কাকি তারাও হাঁটাহাঁটি করতে বলেছে। এটা আমার জন্যই ভালো। দেখুন না, পা দুটো কেমন অবশ হয়ে আছে। এভাবে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব। রুদ্র রাজি হল। হৈমিকে কোলে করে বেড থেকে নামালো। মেঝেতে পা দুটো রাখতে পারছিল না। রুদ্র বাহু চেপে কোনোরকম দাঁড়াল। তার শারীরিক অবস্থা বুঝল রুদ্র। চিন্তিত হল ভীষণ। এই অবস্থায় কিভাবে হাঁটবে? ভাবতে ভাবতেই হৈমির একদম পেছনে গিয়ে দাঁড়াল। হাত বাড়িয়ে এমনভাবে ওর কাঁধে চেপে ধরল যে হৈমির মাথা ঠেকলে ওর কাঁধে। সম্পূর্ণ সাপোর্ট পেয়ে হৈমি এক পা আগাল। রুদ্র এক হাত কাঁধে, অপর হাতে হৈমির আরেক হাতটি ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করল। সূচনা আর মাহের এসেছে হৈমির জন্য দুপুরের খাবার নিয়ে। কেবিনের সামনে দাঁড়াতেই ওদের নজর কাড়ল দৃশ্যটি। কমলা রঙের একটি মেক্সি পরা হৈমি, চুলগুলো বিনুনি করা, একটা দুটো চুল কপালে ছুঁয়েছে। কিছু চুল চোখের উপর পড়তেই রুদ্রতা ফু দিয়ে সরিয়ে দিল। কাবলি পরিহিত বিশালদেহী পুরুষটির বুক জুড়ে হৈমির রুগ্ন দেহখানি। এই দৃশ্য দেখতে কি যে মনোমুগ্ধকর লাগছে। মাহের দু চোখ ভরে দৃশ্যটি দেখে স্বস্তির শ্বাস ফেলল। সূচনাকে মৃদুস্বরে বলল, পৃথিবীর প্রতিটি পুরুষের বুকেই তিনটি আদর্শ ঘুমিয়ে থাকে, সন্তান, পিতা এবং স্বামী। এ মুহূর্তে আমি আদর্শ স্বামীকে দেখতে পাচ্ছি। মাহেরের দিকে তাকালো সূচনা। আত্মবিশ্বাসের সাথে বলল, ভাইয়ার মধ্যকার এই আদর্শ যেন আর না ঘুমিয়ে পড়ে। মহান আল্লাহ তাআলা উনাকে হেদায়েত দান করুক, আমিন। হৈমিকে রিলিজ করে দেওয়া হয়েছে। সবাই মিলে বাচ্চাদের দেখে তারপর বাড়ি ফিরল। হৈমির কান্না থামছেই না। বাচ্চাদের রেখে সে বাড়ি ফিরবে না। জোরপূর্বক তাকে গাড়িতে বসানো হয়েছে। পেটে সেলাইয়ের জন্য শব্দ করে কাঁদতেও পারছে না। নিঃশব্দে কেঁদে হেঁচকি উঠে গেছে। এদিকে রুদ্র সঙ্গে আসেনি। মাহের, সূচনা, হামিদা ওকে সামলাচ্ছে। রুদ্র বাচ্চাদের ওখানে রয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে তারপর আসবে। হৈমির মতো সে কাঁদতে পারছে না। ভেতরে উত্তেজনা দমিয়ে রাখছে। সর্বোচ্চ চেষ্টায় যতদিন বাচ্চাদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে না নেওয়া যাবে ততদিন একমুষ্টি স্বস্তি বা শান্তি কোনোটাই মিলবে না। মাহের, সূচনা মিলে হৈমিকে দোতলায় রেখে আসতে উদ্যত হল। সকাল থেকে শরীর ভালো না সূচনার। এ কয়েকদিন বেশ ধকল গেছে। তার ঠিকভাবে খাওয়া, ঘুম কিচ্ছুই হচ্ছে না। বাবুদের নিয়ে চিন্তা, হৈমির দেখাশোনা, বাড়ি টু হসপিটাল, হসপিটাল টু বাড়ি, এই করতে করতে দিনরাত পার করেছে। এই মুহূর্তে শরীর খারাপ করা অস্বাভাবিক কিছু নয়। হৈমিকে নিয়ে যেতে বেগ পেতে হল বেশ। সূচনা অসহায় মুখে মাহেরকে বলল, মাহের, আমার শক্তিতে আর কুলাচ্ছে না, তুমি এক কাজ করো, পাজাকুলে করে নাও ওকে। সূচনার মুখের অবস্থা দেখে হকচকিয়ে গেল মাহের। সহসা বুকটা ধক করে উঠল। এই কয়েকদিন এ মেয়েটার উপর একেবারেই নজর দেওয়া হয়নি, অথচ মেয়েটা রাত দিন এক করে তার বোনের সন্তানের জন্য খেটে গেছে। মাথা নাড়ল মাহের, বলল, তুমি গিয়ে রেস্ট করো। হৈমিকে রুমে রেখে সূচনার কাছে এলো মাহের। হামিদার সঙ্গে সঙ্গে এসেছে। হৈমির যত্নে ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত সূচনাকে সময় দেওয়াই প্রয়োজন। আবহাওয়া বেশ শীতল, তবুও ফ্যান জুড়েছে সূচনা। মাহের অবাক হল, বলল, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? ভীষণ অস্থির লাগছে মাহের, কাউকে একটু বলবে আমাকে এক গ্লাস শরবত করে দিতে? সূচনা বলল। সময় অপচয় না করে জলদি নিচে চলে গেল মাহের। রিনা কাকিকে দিয়ে শরবত পাঠালো উপরে। তার সূক্ষ্ম বুদ্ধিতে চট করে ধরা পড়ল বিশেষ কিছু। মনে মনে বলল,
উপরওয়ালার লীলাখেলা বোঝা বড় মুশকিল। যা ভাবছি তাই যদি সত্যি হয়। এক মুহূর্ত চোখ বুঝল মাহের। বুকের ভেতরটায় উত্তেজনা শুরু হলো। তড়িৎ গতিতে গেল কাছাকাছি এক ফার্মেসিতে। ফিরে আসার সময় সূচনার হাতে প্রেগনেন্সি কিট দিতেই আচমকা বিস্ফোরিত চোখে তাকালো সূচনা। জিভ কেটে বলল, আমি একদম ভুলে গিয়েছিলাম মাহের, আমি সরি। ঈষৎ হেসে মাহের বলল, ইটস ওকে, আমাদের ওপরে এতদিন যা গেল খেয়াল না করে থাকাটাই স্বাভাবিক। যাও, আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সহসা নিজের বুকের বাঁ পাশে হাত রাখল সূচনা। আচম্বিত হয়ে চোখে পড়ল মাহের স্তব্ধ দৃষ্টিতে। কাঁপা স্বরে বলল, আমারও। হাত পা ক্রমাগত কাঁপছে সূচনার। মাহের তাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরেছে। একে বোধহয় মহান আল্লাহর নিয়ামত বলে। মাহের আনন্দে দিশাহারা হয়ে বলল, আমাদের কারো সঙ্গে আর খারাপ কিছু হবে না সূচনা। বোনের ঘরে যে নিয়ামত এলো, সেই উসিলায় এবার আমাদের ঘরেও নিয়ামত ঢেলে দিলেন সৃষ্টিকর্তা। চোখ দুটি বন্ধ সূচনার। মাহেরের বুকে মুখ গুজে আছে সে। ডান হাতটা পেটের ওপর আলতো করে ছুঁয়ে সেই হাতের ওপর আলগোছে মাহেরের হাত পড়ল। সূচনা খুশিতে লজ্জায় মুখ তুলতে পারল না। সেও মা হবে। সে ব্যর্থ নয়, সে অক্ষম নয়। চোখ গলে পানি পড়তে শুরু করল এবার। টের পেয়ে মাহের বলল, ডোন্ট ক্রাই সূচনা, ইউ আর প্রেগনেন্ট, সো উই উইল বি ফাদার অ্যান্ড মাদার। শেখ বাড়িতে আরও একটি খুশির সংবাদ। এই সংবাদে সূচনা মাহেরের পর সবচেয়ে বেশি খুশি হলেন হামিদা বেগম। এই কয়েকদিন রুদ্রর হৈমিকে নিয়ে এত বেশি বিভোর ছিল যে বাচ্চাদের সব দায়িত্ব সূচনা আর মাহের পালন করছিল। হসপিটালে ছোটোছুটি, ডক্টরদের সঙ্গে বুঝ, পরামর্শ, সচক্ষে সেসব দেখে হামিদা সৃষ্টিকর্তার নিকট কত আকুতি করেছে। সূচনার বাচ্চাদের প্রতি স্নেহ, ভালোবাসা তার মাতৃত্বের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। অবশেষে তাদের চাওয়া পূরণ হল। সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন আর কোনো খারাপ কারো সাথে না হোক। হৈমির বাচ্চা দুটো সহি সালামতে হৈমের বুকে ফিরুক। তার দুই ছেলে মেয়ের সুখ কানায় কানায় পূর্ণতা পাক, এই কামনা করল হামিদা। এদিকে দাদির শারীরিক অবস্থা খুব শোচনীয়, অথচ বাড়ির লোক কেউই এই ব্যাপারে অবগত নয়। এই বৃদ্ধা বয়সে এসে আজ তার মনের কোণে অভিমান জন্মেছে, বড্ড বেশি অভিমান। সেই অভিমান থেকেই কাউকে জানায়নি। আজকাল তার শরীর ভালো যাচ্ছে না। এই অভিমান যার উপর, সে কি কখনো টের পাবে? এখন যে সে ভীষণ ব্যস্ত। আগামীকাল রুদ্র হৈমির ছেলেমেয়েকে বাড়িতে নিয়ে আসা হবে, তাই নিয়ে সকলের যত তোড়জোড়। নিজের ঘরে একাকী বসে আছেন দাদি। তিনবেলা খাবার সময় তার খোঁজ করেন বড় বৌমা। এছাড়া বাড়ির কারো সময় নেই দুদণ্ড তার কাছে বসার। এই পৃথিবীতে স্বার্থহীন মানুষ এখনো খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিশেষ কোনো জায়গায় প্রচণ্ড পরিমাণের স্বার্থপর। স্বার্থপরের পাশাপাশি আমরা মানুষরা বড়ই নির্ভরশীল প্রাণী। মানুষের পাশে স্বার্থপর আর নির্ভরশীল দুটো শব্দ বেশ শোভনীয়। এই যে দাদি, এককালে তার স্বামী সন্তানদের নিয়ে ভরা সংসার ছিল, তাদের জীবনের প্রয়োজনীয়তা ছিল অসীম। স্বামী সন্তানের কেউ তাকে ছেড়ে এক সেকেন্ডও কল্পনা করতে পারত না। সময়ের বিবর্তনে আজ পরিস্থিতি বদলেছে। স্বামী পৃথিবী এবং তার মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে। এবারে থেকে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধে নেমেছেন। 3 পুত্রকে বিয়ে করিয়ে সংসারী করেছে। ঝড়ঝাপটা পেরিয়েছে অনেক। বড় ছেলের করা ভয়াবহ অপরাধ ছিল সেই ঝড়ের সূত্রপাত। মেজ ছেলে পাশে থেকে নাতি নাতনিকে সামলেছে এক হাতে। সেই সব দিন কি ভোলার মতো? সেই দিনও এই সংসারে সেই অতীব প্রয়োজনীয় বস্তু ছিল। হ্যাঁ, আমাদের সমাজে অধিকাংশ নারীরাই সংসারে প্রয়োজনীয় আসবাবপত্রের মতো। আজ দাদি নিজেকে এবারের এক ফেলনা বস্তু মনে করছে, যার প্রয়োজন ফুরিয়ে এসেছে। তাই তো এত অবজ্ঞা। তার রুদ্র কত বড় হয়ে গেল, বাড়িতে বউ নিয়ে এলো, আগামীকাল বাচ্চা নিয়ে আসবে, কানায় কানায় ভরে উঠবে সুখে। সেই সুখের একাংশ কি থাকবে সে? না, থাকবে না। কারণ সে এখন রুদ্রর চোখে একজন স্বার্থপর মহিলা ছাড়া আর কিছুই না। দীর্ঘশ্বাস ত্যাগ করল দাদি। আশেপাশে তাকিয়ে মোবাইল ফোন হাতে নিল। বড় ছেলে দিলওয়ারের একাধিক মিস কল। ইদানিং দিলওয়ারের ফোন ধরেন না তিনি। একবার ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু একই ভুল বারবার করলে এর কোনো ক্ষমা হয় না। ফোনটা বেজে উঠল আবারও। না চাইতেও রিসিভ করল দাদি। তৎক্ষণাৎ উপাস থেকে ভেসে এলো দিলওয়ারের উতলা কণ্ঠ। মা ভালো আছো? ফোন ধরো না কেন?
কি হয়েছে মা? দাদি বলল, কি হওয়ার বাকি আছে আর? অসহায় স্বর দাদির। দিলওয়ার মিনতি স্বরে বলল, আমি কি করব বুঝতে পারছি না। আমি ফেঁসে গেছি মা। এখান থেকে বের হওয়ার আর সম্ভব নয়। বড় দুজনের দায়িত্ব নিতে হয়নি। তারা নিরাপদে ছিল এবং আছে, কিন্তু ছোটটাকে তো জলে ভাসিয়ে দিলি।